সুপ্রিয় আমার শিক্ষার্থী বন্ধুরা এবং আমার অভিভাবক, আমার সহকর্মীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। করোনার এই ক্লান্তি লগ্নে পড়ালেখাকে চলমান রাখার জন্য প্রতিদিনই আমরা ক্লাস করে থাকি। আজকের সেই ক্লাসের ধারাবাহিকতা হিসাবে আমি আজ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা আমার কথা শুনতেছো সবাই। এবং আজকে অ্যাসাইনমেন্টটা মূলত জাস্ট তোমাদেরকে একটা ধারণা দেওয়া। এই ধারণা থেকে তোমরা কিছু ধারণা নিয়ে তোমরা অ্যাসাইনমেন্টটা লেখা, সেটাই মূলত আজকের মূল পাঠের মূল লক্ষ্য। তো শিক্ষার্থীরা চলো আমরা এই সপ্তাহে অর্থাৎ 12তম সপ্তাহে তোমাদেরকে যে বিষয়টা দেওয়া হয়েছে, যে এই দুটি বিষয় দেওয়া হয়েছে, একটি হলো বিজ্ঞান আর একটি হলো কর্ম ও জীবনমুখী শিক্ষা। আমরা আজ কর্ম ও জীবনমুখী শিক্ষা আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান বিষয় নিয়ে। বিজ্ঞানের মূল বই পড়ে আমরা কিভাবে আমাদের অ্যাসাইনমেন্টের কার্যক্রম শেষ করতে পারি সেই সম্পর্কে আজকে তোমাদেরকে আমি ধারণা দেব। শিক্ষার্থীরা চলো প্রথমে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, তোমরা একটু দেখে নাও। সবাইকে স্ক্রিনটা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? জি স্যার। সবাই ঠিক না? তাহলে আমরা আমাদের এখানে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এটা 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো এবং বিজ্ঞান বিষয়ে। এই অ্যাসাইনমেন্টে তোমাদের বিজ্ঞানের হলো অ্যাসাইনমেন্ট নাম্বার 3। বিজ্ঞানের হলো কি অ্যাসাইনমেন্ট নাম্বার 3, অর্থাৎ নির্ধারিত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হলো 3 তোমাদের এটা। আর যে কাজটা দেওয়া হয়েছে, কাজটা তোমাদের দেওয়া হয়েছে 3য় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। তোমাদের আজকের এই যে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে বিজ্ঞান বিষয়ের, আজকের এই সপ্তাহের অ্যাসাইনমেন্টের হলো কি শিরোনাম হলো উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। ঠিক আছে? তাহলে এইটা করতে হলে তোমাদেরকে আমরা যে বিষয়টা আমরা কাজ করব সেই বিষয়গুলো সম্পর্কে মূলত আমি তোমাদেরকে ধারণা দেব। ঠিক আছে? তা আমাদেরকে যেটা কাজ দেওয়া হয়েছে, দেখো এই কাজটা হলো পোস্টার পেপারে ক্যালেন্ডারের উল্টো পাতায় আর্ট পেপারে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র আঁক, এদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ করো। একটা কাজ। এটা কিসের মধ্যে করতে বলছে? আর্ট পেপার অথবা কোনো পোস্টার পেপার অথবা ক্যালেন্ডার উল্টো পাতায় যে কোনো একটি ব্যবহার করলে চলবে। এগুলোতে আমাদেরকে প্রথমে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের একটা চিহ্নিত চিত্র আঁকতে হবে আমাদের। এরপরে এদের সাদৃশ্য বৈসাদৃশ্য উল্লেখ করতে হবে, অর্থাৎ একটির সাথে আরেকটির কি মিল অমিল আছে সেগুলো আমাদের উল্লেখ করতে হবে। আরেকটি কাজ দেওয়া আছে কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণকারী অঙ্গাণুর গঠন চিত্র সহ বর্ণনা করো। তো কোষের সকল শারীরিক বৃত্তীয় কাজ নিয়ন্ত্রণকারী অঙ্গাণুর গঠন হলো নিউক্লিয়াস সাধারণত। হ্যাঁ, ওই নিউক্লিয়াসেরও তথ্য আমরা এখানে উপস্থাপন করতে হবে। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা শুরু করি। আর এই কাজটা করতে তোমরা যে তোমাদের মূল বইয়ের যে বিষয়গুলো বা মূল বইয়ের যে পাঠগুলো তোমরা পড়বে সেগুলো হলো 1 থেকে 8 পর্যন্ত যে দেওয়া আছে, পাঠগুলো দেওয়া আছে, অর্থাৎ 3য় অধ্যায়ের। সেই 3য় অধ্যায়ের পাঠগুলো আমাদেরকে অবশ্যই সুন্দরভাবে পড়তে হবে। যদি পড়তে পারো তাহলে আমরা মোটামুটি ভাবে এই তথ্যগুলোর আলোকে আমরা আমাদের এই কাজগুলো করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো শিক্ষার্থীরা আমরা আমাদের বইটা ওপেন করছি। তোমরা তোমাদের মূল বইয়ের 23 পৃষ্ঠা খোলো। 23 পৃষ্ঠা খুলছো সবাই?
জি স্যার আচ্ছা, জি স্যার 23 পৃষ্ঠার মধ্যে লক্ষ্য করো, এখানে দুটি চিত্র দেওয়া আছে, দেখছো? জি স্যার দুটি চিত্র দেওয়া আছে। দেখো এর নিচে লেখা আছে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ। প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, এই দুটি চিত্র আমাদেরকে অঙ্কন করতে হবে। একটু মার্ক করে রাখো। এই দুটি চিত্র আমাদেরকে কি করতে হবে? একটি পোস্টার পেপারে এবং কি অঙ্কন করতে হবে। যে কোনো আর্ট পেপারে এই দুটি আমাদেরকে অঙ্কন করতে হবে। আগে প্রথম আমাদের কাজ হলো, প্রথমে আমরা শিরোনাম লিখবো, অর্থাৎ সেভাবে সাজিয়ে নিব। সাজিয়ে নিয়ে আমি স্ক্রিন শেয়ার করি। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার জি স্যার জি স্যার কি লেখা আছে বলো তো? উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। হ্যাঁ, একটি উদ্ভিদ কোষ ও একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র, এভাবে কথাটা লিখবা। লেখে এই যে দুইটা চিত্র তোমরা লক্ষ্য করছো এখানে, এই দুইটা চিত্র তোমরা অঙ্কন করতে হবে। স্যার এটা কি স্ক্রিনশট দেওয়া লাগবে? যদি প্রয়োজন মনে করো রাখতে পারো, সমস্যা নাই, বা বইয়ের মধ্যে মার্ক বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, সমস্যা নাই। তোমরা বোঝার জন্য তোমরা এইভাবে করতে পারো। তবে এগুলো আমাদের বইয়ে আছে, ও বই থেকে আমরা সুন্দরভাবে আমরা করব। এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, সমস্যা নেই। তাহলে এখানে যে চিত্রগুলো তোমরা লক্ষ্য করছো, প্রথমটা এখানে যেটা দেখাচ্ছি আমি, প্রথমটা হলো উদ্ভিদ কোষ। দেখো উদ্ভিদ কোষের সাথে সাথে এখানে তার চারিদিকে কিছু আবরণ আছে, মাঝখানে কিছু চিহ্ন চিহ্ন দেখা যায়। এগুলোর এক একটা নাম আছে, এগুলোর এক একটা নামও আমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে। কথা কি বুঝছো? কোনটা কোন পয়েন্টে আছে ওই পয়েন্ট অনুযায়ী আমরা এটার নামগুলো লিখতে হবে। আমাদেরকে সুন্দরভাবে এগুলা আঁকতে হবে। একে কোনটা কোন পয়েন্টে আছে ওই হিসাবে ওর নামও লিখতে হবে। কথা কি বুঝছো তোমরা? প্রাণী কোষেরও একই অবস্থা। একটা প্রাণী কোষের এভাবে চিত্র অঙ্কন করবা। চিত্র অঙ্কন করার সাথে সাথে এর প্রত্যেকটা অংশের নাম লিখবা। এভাবে দাগ দিয়ে প্রত্যেকটা কোনটা কোন জায়গায় কোন দাগ আছে, কোন অবস্থা পয়েন্টে আছে, ওই পয়েন্ট অনুযায়ী আমাদেরকে এগুলোর নামও লিখতে হবে। এ হলো একটি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র। প্রথম আমাদের কাজ হবে এটা আঁকতে হবে আমাদের। আমরা যে কোনো পোস্টার পেপারে অথবা ক্যালেন্ডারের উল্টো পাতায় অথবা কোনো আর্ট পেপারে সুন্দরভাবে দৃষ্টিভাবে প্রত্যেকটা অংশ আমাদেরকে সেইভাবে আঁকতে হবে। স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা, বা বইয়ের মধ্যে মার্ক করে রাখতে পারো। তাহলে আমাদের প্রথম কাজ কি? 1 নাম্বার দিবা। 1 নাম্বার দিয়ে লিখবা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাদৃশ্য বৈসাদৃশ্য। একটি উদ্ভিদ কোষ ও একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র। বাস, এভাবে দেখে তোমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ, দুটি চিত্র, একটি হলো প্রাণী কোষের বিভিন্ন অংশ, আরটি হলো উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ। এই অংশগুলো সুন্দর মতো এঁকে তোমরা চিহ্নিত করবা। ঠিক আছে? এখানে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, পারবা। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে সামনে ইয়াতে যাই আমরা। এরপরে কাজগুলো কি কি দেখো। এখানে একটু পয়েন্ট লেখা আছে, দেখো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে বেশ কয়েকটি পার্থক্য এবং মিল রয়েছে। উদাহরণস্বরূপ, প্রাণীর কোষগুলোতে কোষ প্রাচীর বা ক্লোরোপ্লাস্ট থাকে না বলে গাছের কোষগুলো থাকে। প্রাণী কোষগুলো বেশিরভাগ আকারে বৃত্তাকার এবং অনিয়মিত থাকে, যখন উদ্ভিদের কোষগুলো স্থির আয়তক্ষেত্রাকার আকার ধারণ করে। উদ্ভিদ কোষ প্রাণী কোষের উভয় ইউক্যারিওটিক কোষ, তাই তাদের কোষের ঝিল্লির উপস্থিতি বা কোষ অর্গানেলস যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া
এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। যদি এই পয়েন্টটা তোমরা দিতে পারো সমস্যা নাই। আর যদি মনে করো যে না পয়েন্টটা বেশি বেড়ে যাচ্ছে, ওই হিসাবে তোমরা এটা বাদ দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। ঠিক আছে, তোমরা এটাকে নোট করে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো। আমার কথা কি বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপর লক্ষ্য করো, এই হলো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাদৃশ্য বৈসাদৃশ্য। এগুলো তোমরা সুন্দর করে নোট করে লিখতে হবে। আমি একটি করে আলোচনা করছি। এগুলো হলো উপাদান, এগুলো হলো মাঝখানের গুলো হলো প্রাণী কোষ, আর এই পাশের গুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো উদ্ভিদ কোষ। তাহলে আমরা প্রথমে আলোচনা করব কোষ পাশে নিয়ে। এটা হলো উপাদান, প্রাণী কোষে অনুপস্থিত, এটা নাই, কিন্তু উদ্ভিদ কোষে আছে বর্তমান, যেটাকে আমরা সেলুলোজ গঠিত দ্বারা এটা প্রাণী কোষে আছে। তারপর আকৃতি, এটা গোল আকৃতি হলো প্রাণী কোষেরটা অনিয়মিত আকার, আর উদ্ভিদ কোষেরটা হলো আয়তাকার আকার। ঠিক আছে, তারপর আছে দেহাবয়ব, বায়ু বা রসপূর্ণ গ্রহ, এক বা একাধিক ছোট শূন্যস্থান গাছের কোষের তুলনায় অনেক ছোট। আর উদ্ভিদ কোষটা হলো এক বৃহৎ সেন্ট্রাল ভ্যাকুয়াল সেল ভলিউমের 90% বা 90% অবধি গ্রহণ করে। তারপর আছে দেখো সেন্টেরিওলস, এর প্রাণী কোষে আছে সমস্ত প্রাণী কোষে উপস্থিত, কেবল শুধু নিম্ন গাছের পর্বগুলোতে উপস্থিত, যেমন ক্লেমিডোনাস। ঠিক আছে, তারপর আছে ক্লোরোপ্লাস্ট, এটাতে প্রাণী কোষ অনুপস্থিত, আর উদ্ভিদ কোষগুলোতে নিজস্ব খাবার তৈরির জন্য ক্লোরোপ্লাস্ট থাকে। সাইটোপ্লাজম বর্তমানে থাকছে, দুইটাতে বর্তমান আছে, এগুলো হলো মিল। তারপর আছে রিবোসোমস, বর্তমান এইভাবে লিখবা। তারপর আছে মাইটোকন্ড্রিয়া, বর্তমান। স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এগুলো একটু নিজেরা মিলিয়ে নিবা, বই পড়লো এগুলো তথ্য পাওয়া যাবে। ঠিক আছে স্যার, এখানে যেভাবে আছে সেভাবে লিখবো? হ্যাঁ, এইভাবেই লিখবা। উপাদানগুলো একদিকে লিখবা। সবগুলোকে আর্ট পেপারে লিখবো? হ্যাঁ, আর্ট পেপারে, এটা একটা আর্ট পেপার উপরে চিত্র অঙ্কন করে তারপর পয়েন্ট আকারগুলো এইভাবে লিখবা। এখানে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপরে আরো আছে দেখো ফ্লাস্টিডের অনুপস্থিত বর্তমান, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ বা রুক্ষ, প্রাণী কোষেরা বর্তমান, এখানে বর্তমান। তারপর আছে দেখো ফ্লেক্সিসাম, বর্তমান। গগি যন্ত্রপাতি, বর্তমান। রক্তরস ঝিল্লি, কেবল সেল ঝিল্লি বা কোষপ্রাচীর বা একগর ঝিল্লি। তারপর আছে দেখো মাইক্রোটিবিউটস বা মাইক্রোক্লিয়াফেমেটস, যেটা বর্তমান আমার দুটাতে আছে। তারপর আছে প্লাগেলা, কিছু কোষের উপস্থিত, যেমন স্তন্যপায়ী বা শুকনো কোষের মধ্যে থাকবে এটা প্রাণী কোষে। আর উদ্ভিদ কোষে কিছু কোষ উপস্থিত, যেমন ব্রায়োফাইটাস। তারপর আছে দেখো টেরিডোফাইটাস। তারপর আছে সাইকেডস, যা একটা আছে জিঙ্কো এর বীর্য। তারপর আছে দেখো লিওসোসাম, যেটা লাইটোসোম বা ফাইটোপ্লাজম ঘটে। আর উদ্ভিদ কোষে লাইসোসোম গুলো সাধারণত স্পষ্ট হয় না। নিউক্লিয়াস বর্তমান দুটাতে আছে। নেত্রোলোম বর্তমান বা বেশিরভাগ কোষে সিরিয়া থাকে। এই হলো তোমার সাদৃশ্য আর বৈসাদৃশ্য। ঠিক আছে, সবাই কি বুঝছো? স্যার, আমাদের কি গড় করতে হবে? হ্যাঁ, গড় করে দিতে পারো, তোমরা ইচ্ছে করলে এখানে গড় করতে পারো। এই গড় করে সুন্দরভাবে সারণী দিয়ে একপাশে সাদৃশ্য বৈসাদৃশ্য বা প্রাণী কোষ উদ্ভিদ, এগুলা তো সাদৃশ্য বৈসাদৃশ্য দুই কথাই আছে এখানে, এইভাবে পয়েন্ট আকারে লিখে দিবা। কারো কোনো প্রশ্ন আছে? আর
না স্যার। এই তথ্যগুলো কিন্তু আমাদের বইয়ে আছে, তোমরা একটু পড়লে মোটামুটি বুঝবা। এই আমাদের 1 নং প্রশ্নের উত্তর শেষ। এখন 2 নং প্রশ্নের মধ্যে যে কথাটা বলছে তোমাদেরকে, 2 নং প্রশ্নের মধ্যে আছে আমাদের কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণকারী অঙ্গাণুর গঠন চিত্রে বর্ণনা করো। শারীরবৃত্তীয় কাজ হলো অঙ্গাণু গঠন, এই যে এটা তোমরা কি দেখছো সবাই? নিউক্লিয়াস যেটাকে বলা হয়, ঠিক আছে? এই নিউক্লিয়াসটা অঙ্কন করতে হবে। অঙ্কন করে এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার সার্স, তারপর নিউক্লিয়ার প্লাজম, নিউক্লিয়ার রোগদ, এগুলোর বর্ণনা লিখতে হবে, ঠিক আছে? এখানে বর্ণ দেওয়া আছে, তবে এখানে বর্ণগুলো একদম মানে সহজ করা হয়েছে। তোমরা ইচ্ছা করলে আটটু, এই যে এখানে দেখো নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিয় প্লাজম আছে, নিউক্লিয়াস আছে, আচ্ছা তারপর আছে ক্রোমাটিন তন্তু, ঠিক আছে? কথা কি বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, এগুলোর বর্ণনা এখানে আটটু আমি বিস্তারিত দিয়েছি, সেগুলো তোমরা একটু দেখতে পারো। তাহলে আমরা এই নিউক্লিয়াসের চিত্রটা অঙ্কন করব। অঙ্কন করার পর নিউক্লিয়াস কি সম্পর্কে একটু ধারণা দিয়ে দিছি আগে। নিউক্লিয়াস ইংরেজি সেল, নিউক্লিয়াস হলো প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন পর্দা ঘেরা এবং প্রায় গোলাকার অংশ, যা কোষের সব জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় নিউক্লিয়াস। রবার্ট ব্রাউন সর্বপ্রথম 1831 সালে কোষে নিউক্লিয়াস দেখতে পান এবং এর নামকরণ করেন। তিনি এটি আবিষ্কার করেন সর্বপ্রথম। এর 4টি অংশে বিভক্ত। এই অংশটা দেখবা, ঠিক আছে? জি স্যার। চিত্র এঁকে হবে। হ্যাঁ, তারপর কি চিত্র এঁকে দিতে হবে? হ্যাঁ, চিত্র অঙ্কন করতে হবে। এখানে চিত্রের কথা বলা আছে, তোমরা চিত্র অঙ্কন করতে হবে এইভাবে, ঠিক আছে? তোমরা কি এটা দেখছো সবাই? জি স্যার। ঠিক আছে। জি স্যার। জি স্যার। তারপরে এবারে এই সাইটটির বর্ণনা এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয় পর্দা, প্রথমটা নিউক্লিয়াস ঝিল্লি ও নিউক্লিয় পর্দা, প্রথমটার নাম। নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বলে। এটি দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি। এই ঝিল্লি লিপ বা প্রোটিনের সমন্বয়ে গঠিত। এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু চিহ্ন থাকে, একে নিউক্লিয়ার রুগ্ধ বলা হয়। এই চিহ্নের মাধ্যমে কেন্দ্রিকা বা সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে। এই ঝিল্লি সাইটোপ্লাজম থেকে কেন্দ্রিকার অন্যান্য বস্তুকে পৃথক করে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। এটাকে বলা হয় নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয় পর্দা। তারপরটা হলো নিউক্লিয় প্লাজম। কেন্দ্রিকার ঝিল্লির অভ্যন্তরে জেলির ন্যায় বস্তু বা রসকে কেন্দ্রিকার রস বা নিউক্লিয় প্লাজম বলে। কেন্দ্রিকা বা রসে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, অংশেষক, আরএনএ, বিভিন্ন এনজাইম, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, নিউক্লিওটাইড বা ট্রাইফসফেট, নিউক্লিওসাইড, ফসফোরাইলেজ বা কাইনেজ, তারপর আছে ডিহাইড্রোজেনেজ, এন্ড্রো নিউক্লিওটাইডেজ, আরএনপি দানা, অল্প পরিমাণ লিপিড, কতিপয় খনিজ লবণ থাকে। একটু ইয়া করে নিতে পারো তোমরা, এটা সেভাবে শেয়ার করে নাও। তার এটা কি চিত্র আঁকার পরে লিখবো? হ্যাঁ, এগুলো চিত্র আঁকার পরে প্রত্যেকটা বর্ণনা, সাইটটার বর্ণনা দিতে হবে, ঠিক আছে? জি স্যার। তারপর আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস বা কেন্দ্রিকার মধ্যে ক্রোমোজোমের সাথে লাগানো গোলাকার বস্তুকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাণু বলে। 1781 সালে বিজ্ঞানী ফন্টানা সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন। ক্রোমোজোমের রং আগ্রহী অংশের সাথে এরা লেগে থাকে।
এরা আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। এরা নিউক্লিক অ্যাসিড মজুদ করে ও প্রোটিন সংশ্লেষণ করে। ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিয়াস সংযুক্ত থাকে তাকে বলা হয় স্যাটেলাইট। ঠিক আছে। তারপর সর্বশেষ হলো ক্রোমাটিন জালিকা, যেটাকে আমরা নিউক্লিয় জালিকা বলি। কোষের বিশ্রামকালে কেন্দ্রিকা কুণ্ডলী পাকানোর সূক্ষ্ম সুতার ন্যায় অংশে হলো ক্রোমাটিন জালিকা। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো থাকে, তাই যখন তাদের আলাদা ক্রোমোজোম দেখা যায়। ক্রোমোজোমের দুটি অংশ রয়েছে। একটু ইয়ে করে নাও, তোমরা নিজেদের মধ্যে একটু শেয়ার করে নাও, আর বইয়ের সাথে মিলিয়ে তোমরা এগুলা লিখবে। তাহলে শিক্ষার্থীরা, এই তথ্যগুলোর আলোকে তোমরা মোটামুটি ভাবে আমরা বিশেষ করে 8 পর্যন্ত পাঠগুলো পড়লেই মূল বইয়ের আমরা মোটামুটি ভাবে একটি ভালো একটা উত্তর দিতে পারবো। আমাদের অ্যাসাইনমেন্টও সুন্দর হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই বইয়ের আলোকে যদি তোমরা দেখো তাহলে ভালো নাম্বারও ইনশাআল্লাহ পাবে। ঠিক আছে। যেভাবে তোমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক এভাবে লিখতে চেষ্টা করবা। কারো কোনো প্রশ্ন থাকলে এবার বলতে পারো। স্যার। হ্যাঁ বলো। স্যার বলো। স্যার আমি মাঝখান দিয়ে অনেকগুলো মিস করে ফেলছি, এখন কি করব? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ইয়ার করতেছি। ঠিক আছে।